বেঙ্গলে বলো বা বাঙালিদের মধ্যে এখনও প্লেয়ারদের মধ্যে বা সাধারণ মানুষদের মধ্যে ওই অ্যাওয়ারনেসটা আসেনি যে সাইকোলজি ইজ রিকোয়ার্ড ফর এভরিওয়ান। যারা যাদের বয়স 9 বছর থেকে 22-এর মধ্যে, তারা দিনে নিয়ার অ্যাবাউট যারা স্টাডির মধ্যে আছে কম করে হলো 800 থেকে 1500 বার মোবাইলে স্ক্রিন টাচ করছে। বাচ্চাদেরকে বড় করতে গেলে বাবা মাদেরও মাঝে মাঝে কী হয়, আজকের দিনে শেখাটা কিন্তু দরকার। কান দিয়ে শুনছে কিন্তু অনেক সময় চোখ দিয়েও শুনতে হয়, চোখ দিয়ে মনকে শুনতে হয়। তোমার লাইফে যদি একজন মেন্টার থাকে তাহলে 200 বছর তুমি দুদিনে ক্রস করবে, আর তোমার লাইফে যদি মেন্টার না থাকে অনেক সময় দুদিনও চক্রব্যূহের মতন 200 বছর কেটে যাবে। আই উইল বি ইয়োর তেঞ্জিং নোরগে অ্যান্ড ইউ উইল বি মাই এডমান্ড হিলারি। আজকে লিয়েন্ডার পেজ যদি হকি স্টিক নিয়ে আসতো, আমি জানি না ও এত নাম সারা পৃথিবীব্যাপী লিয়েন্ডার পেজকে অত লোকে চিনতই না। কটা স্পোর্টসম্যান পড়াশোনার মতন, খেলাধুলাটাকে পড়াশোনার মতন ভালোবাসতে পারে? 10,000 মানুষ আমাকে কখনো কখনো ফোন করেছে সুইসাইডিয়াল স্পট থেকে। মানে সে ফোন করে বলছে আপনি আমাকে বলুন আমি কেন সুইসাইড করবো না। সে হোয়েন ইউ গিভ সেলফলেসলি টু দ্য ইউনিভার্স, ইউনিভার্স অলসো গিভ ইউ এন্ডলেসলি। নমস্কার, আমি অনিলাভ, বাবা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। বাবা বাংলায় আমরা সেই মানুষগুলোকে নিয়ে আলোচনা করি, তাদের সঙ্গে আলোচনা করি যারা আমাদের সমাজে একটা পজিটিভ কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করে যাচ্ছেন বা করছেন। তো আজকে আমাদের অতিথি হচ্ছেন মৃণাল চক্রবর্তী। মৃণাল চক্রবর্তী হচ্ছেন লাইফ কোচ এবং একই সঙ্গে তিনি হচ্ছেন স্পোর্টসের যারা স্পোর্টসম্যান তাদের মোটিভেটর হিসেবে কাজ করেন মৃণাল। তো তার কাজের বিভিন্ন দিক রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। ও যেরকম আজকে সবুজ জামা পরে এসছে, সেরকমভাবেই মানুষের মনকে সবুজ রাখার কাজ ও করে। এমন একটা সময়ের মধ্যে দিয়ে রয়েছি আমরা, যে সময় মনটা তো বোধহয় ক্রমশ ধূসর, ক্রমশ কালো হয়ে যাচ্ছে। তো সেই সময় তোমার কাজ হচ্ছে মন ভালো রাখা। তো মৃণাল, এই যে আজকে চারদিকে যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ধরো সমস্ত রকম, সেটা মানে সোশিও পলিটিক্যাল হতে পারে, রাইট, অর্থনৈতিক হতে পারে, সব জায়গা থেকেই আমরা খুব একটা নেগেটিভ ভাইবসের মধ্যে দিয়ে যাচ্ছি। সে বাড়ির ছোটদের বাড়িতে মোবাইল নিয়ে সমস্যা হতে পারে, মানে একটা বাচ্চার মোবাইল সমস্যা, তার অ্যাডিকশন হতে পারে, বা বাইরে চাকরি নেই, বাইরে বাবা মারা একা হয়ে যাচ্ছে। বিভিন্ন হাউজিং সোসাইটিগুলো যদি তুমি দেখো, যে তারা বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে, সমস্ত ছেলেমেয়েরা বাইরে কাজ করে, যাদের একটা হ্যাবিট হয়ে যায় বাবা ছেলেকে নিয়ে বা সন্তানকে নিয়ে বেঁচে থাকা, সেটা একটা সময় দেখা যায় তারা একা থাকছেন। তো এই সব মিলিয়ে তোমার কাছে, তোমার কি মনে হয় যে কীরকম, মানে তোমার কাছে তোমার অভিজ্ঞতাটা কী, বেসিক্যালি কীরকম একটা সময় বা কী ধরনের ক্রাইসিস তুমি পাচ্ছ? এটা প্রশ্নটা যতটা সহজ, উত্তরটা যদি ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখা যায় অনেক বড়, অনেক ডায়নামিক উত্তর। তবে আমি প্রেফার করি সব কিছুকেই গল্প দিয়ে বোঝাতে। তো আমার মাথায় তোমার এই কথাটা শুনে একটা গল্প এলো, সো আমি গল্পটা শেয়ার করি, তাহলে হয়তো কিছুটা বোঝাতে পারবো। একটি ছোট্ট বাচ্চা, সে রোজই বাবা বাড়িতে ফেরার পরই বাবাকে বলে, বাবা তুমি আমার সাথে একটু খেলো। আর প্রত্যেক দিনই বাচ্চাটিকে বাবার একটাই উত্তর, তুমি দেখতে পাচ্ছ না আমার অফিসের কাজ। সো বাবা তার ল্যাপটপ খুলে তার কাজকর্ম করে। তো একদিন বাচ্চাটা নাছোড় বান্দা যে না তোমাকে খেলতেই হবে। সো বাবা বুঝতে পারছে যে এই বাচ্চাকে কন্ট্রোল করার ক্যাপাসিটি তখন নেই। তো বাবা বুদ্ধি লাগালো যে বাচ্চাকে এমন কোনো অ্যাক্টিভিটিস দিই, যে অ্যাক্টিভিটি দিলে বাচ্চার মনটা একটু অন্যদিকে যাবে, সেই সুযোগে আমি কাজটা করে নেব। তো অনেক ভেবে বাবার সামনে ছিল একটা খবরের কাগজ, এবং খবরের কাগজের প্রথম পাতার ডান দিকে একটা বিরাট বড় ওয়ার্ল্ড ম্যাপ ছিল। এবং বাবা জানে ওর যে ছোট বাচ্চা, সে ওয়ার্ল্ড ম্যাপ কী সেটা এখনও জানে না। সো উনি কী করলেন, ওই ওয়ার্ল্ড ম্যাপটাকে সুন্দরভাবে কাঁচি দিয়ে কেটে ওই ম্যাপটিকে 6-7খানা টুকরো করলো, এবং টুকরো করে ওই বাচ্চাটির হাতে দিয়ে বলল, দেখি তো তুমি এই ম্যাপটাকে সেট করে আনো তো, এই যে ওয়ার্ল্ডের যে সার্কেলটা ছিল, যদি তুমি করে দাও তাহলে আমি তোমার সাথে খেলবো। এবং বাবা জানে বাচ্চাটার পক্ষে সম্ভব না, ওটা জানেই না যে ওয়ার্ল্ড ম্যাপ কী করে করবে। whereas উইদিন 5 মিনিটস বাচ্চাটি ফিরে আসে এবং বাবাকে ওয়ার্ল্ড ম্যাপ দেখাতে বাবা বিশ্বাসই করতে পারছে না যে ও নিজে করেছে। তো বাবা বললো, তুমি চিট করছো না, সত্যি কথা বলো। বললো, আমি সত্যি কথাই বলছি। বললো, কীভাবে করলে? বলে, এটা খুব সিম্পল, তুমি হয়তো জানো না উল্টো দিকে একটা মানুষের মুখ ছিল। সো আমি মানুষের মুখটাকে যে অ্যাড করলাম, ওয়ার্ল্ডটা এক হয়ে গেল। তো মেসেজ হচ্ছে, আমরা সবাই যদি ইনিশিয়েটিভ নিই, সে ছোট বড় সবাই, তাহলে আমাদের মনে হয় সমাজটা আরও অনেক বেটার হতে পারে। একটা চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বিকজ তার সবথেকে বড় রিজন বিফোর কোভিড, আফটার কোভিড, যেটা মেইন মাইন্ড শিফট হয়েছে, যেটা হয়তো তুমি তোমার বাড়িতে, আমি আমার বাড়িতে, এবং আমরা যাদের সাথে রোজ মিশছি সবার ক্ষেত্রে একই চ্যালেঞ্জ, যে বাচ্চাদের কনসেন্ট্রেশন বিরাট চেঞ্জ হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ভালো লাগা সেটাও চেঞ্জ হয়ে গেছে। যদি আমরা দেখি বিফোর করোনা মানুষের ইউজেস অফ ফোন যা ছিল, এখন ইউজেস অফ ফোন তার থেকে 100 গুণের কাছাকাছি প্রায় বেড়ে গেছে।
নট অনলি দ্যাট, আগে বাচ্চাদের পড়াশোনাটা অনেকটা বেশি ম্যানুয়াল ছিল, কিন্তু যেদিন থেকে অনলাইন শুরু হলো এই অনলাইনের সাইড এফেক্টে প্রচুর ভালো বাচ্চা কিন্তু আজকের সমাজে হারিয়ে গেছে। এবং আমি জানি না তোমার কাছে ইনফরমেশনটা আছে নাকি, আজকের দিনে দাঁড়িয়ে ঠিক ভুলের কথা আমি জানি না, বাচ্চাদের মধ্যে নেশার প্রবণতাটা এতটা বেড়ে গেছে যে বাবা মার কাছ থেকে ভালোবাসা না পাওয়া বা লোনলিনেস থেকে তারা বিভিন্ন বন্ধুবান্ধবের থেকে বিভিন্ন ধরনের নেশার জিনিস আসছে। সেই নেশা সাবস্টেন্স হতে পারে, সেই নেশা মোবাইল হতে পারে, সেই নেশা অন্য কিছুও হতে পারে। আর এই ট্রেন্ডের মধ্যে বাচ্চারা অনেকটা সবাই অর্জুনের কোয়ালিটি নিয়ে পৃথিবীতে এসছে, কিন্তু ভুল করে তারা যেন ওই অভিমন্যুর মতন একটা চক্রবের মধ্যে ঘুরছে। আর আমাদের হ্যাবিট যদি কোনো কিছুতে একবার ফর্ম করে যায়, সেই হ্যাবিটের লুপ থেকে মোরাললেস আমরা বেরোতে পারি না, বিকজ আমরাই হ্যাবিটটা ক্রিয়েট করি। ঠিক যেরকম যদি অফিসের ভেতরে কারো চা খাওয়ার হ্যাবিট থাকে, প্রথমে 1 কাপ, তারপরে আরেকজন আসলো, এই যে বরুণদা, আচ্ছা বরুণদা এসছে, বরুণদার জন্য 1 কাপ চা কাপ, তারপরে হয়তো দেখা গেলো বিকালবেলা মল্লিকা দি হয়তো সিঙ্গারা নিয়ে আসলো। এটা একটা অফিস কালচারের কথা বলছি, কোনো সময় আমি অফিসে কাজ করেছি। সো না চাইতেও দেখা যাচ্ছে 7 কাপ চা হয়ে যাচ্ছে, সিঙ্গারা জিলেপি হয়ে যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে শরীরের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে এবং অভ্যেস হয়ে যাচ্ছে একটা ট্রিগারের মতন। ঠিক ওই সার্টেন টাইমে যেন চা না খেলে হবে না, সিঙ্গারা না আনালে এক্স্যাক্টলি। এবং বাচ্চাদের ক্ষেত্রেও এটা খুব কমন ইস্যুস দেখা যাচ্ছে। আজকের দিনে রিসেন্ট একটা রিসার্চে দেখা গেছে যে এশিয়ার ওপর একটা রিসার্চ হয়েছে, মেনলি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ওপর। দেখা যাচ্ছে যে বাচ্চারা যাদের বয়স 9 বছর থেকে 22-এর মধ্যে, তারা দিনে নেয়ার অ্যাবাউট, যারা স্টাডির মধ্যে আছে, কম করে হলো 800 থেকে 1500 বার মোবাইলে স্ক্রিন টাচ করছে। সো জাস্ট ক্যান ইউ ইমাজিন, তুমি একটা জিনিস 1500 বার তুমি কন্টিনিউয়াস টাচ করছো, তো ওটা তো হ্যাবিট হয়ে যাবে, হ্যাবিট হতে বাধ্য, না হ্যাবিট হলেও চলে যাবে। মানে চোখ বন্ধ করেও বাচ্চাদের মধ্যে এরকম শোনা যাচ্ছে, ঘুম থেকে উঠে চোখ খুলছে না, ফার্স্ট তাকে মোবাইলটা দেখতে হবে। সো এই জায়গাটা মনে হয় ওই গল্পটার মতন আমাদের প্রত্যেককে কিন্তু এটার রেসপন্সিবিলিটি নিতে হবে। এটা কোনো একজন মানুষের পক্ষে সম্ভব না, রেনেসার মতন হতে হবে, সবাইকে একসাথে ঝাঁপিয়ে পড়তে হবে এবং সবাই মিলে, যেরকম এখন এসি নিয়ে সব লাফালাফি করছি আমরা এবং সব জায়গায় ছবি আসছে যে এসি না কিনে গাছ কেনো। সো এই যে গাছ কেনা, কিন্তু অনেস্টলি ইফ ইউ ডোন্ট মাইন্ড, কটা আমরা স্কুলে দেখছি, কটা জায়গায় দেখছি প্রত্যেকের হাতে একটা করে গাছ, আমরা লাগাচ্ছি না, আমরা মুখে প্রচুর বলছি, বলা এক জিনিস আর করা এক জিনিস। নোয়িং ইজ নট ইম্পর্টেন্ট বিকজ উই নো এভরিথিং। আমরা কে জানি না যে ঠিক করে গাড়ি চালাতে হয়, বাট তারপরেও কিন্তু আমরা বাঁ দিক থেকে যারা বাইক চালাই, বাঁ দিক দিয়ে ওভারটেক করবোই। মানে নিয়ম যতই থাক, আমি আমার নিয়মে চলি, কিন্তু আমি আমার নিয়মে চলতে চলতে এখন সবাই সবার নিয়মে চলছে, তো সেক্ষেত্রে কোনো নিয়মই তখন আর নিয়ম থাকছে না। আমার মনে হয় এটা একটা বড় রিজন। সো এটা ডিপ রুটেড হয়ে গেছে। সো যদি কনসেন্ট্রেশনের দিক দিয়ে দেখো, যদি তুমি কমিউনিকেশনের দিক দিয়ে দেখো, একটি বাচ্চা তার মা তার গায়ে হাত দিয়ে যখন বলছে বাবা শোনা আয়, বলো তুমি তো আমার অ্যাডপ্টেড মা, তুমি কেন আমাকে ইন্টারফেয়ার করছো, এই ধরনের ভার্সন অ্যাডপ্টেড কিড তার মাকে বলছে, কারণ ও ওই শব্দটা পাচ্ছে হচ্ছে ওই কয়েনেজটা হচ্ছে ওর মোবাইল থেকে। এক্স্যাক্টলি। এবং সে যদি মোবাইল না হাত দিতে পারে, তার মা যদি বাধা দিচ্ছে, সে মাকে ফিজিক্যালি অ্যাসাল্ট করছে। কিন্তু মানে আমি তো এরকমও দেখছি যে মানে বাধা দেওয়ার চেয়ে বেশি বাবা মা অনেক সময় দেখছি যে উৎসাহিত করছে। কারণ হচ্ছে যে তুমি যেটা বললে যে তার অফিসের কাজ সামলাবার জন্য সে মোবাইলটা দিয়েছে, বা বাচ্চা খেতে চাইছে না, মোবাইলটা দিয়ে দিচ্ছে, বা মানে কি বলবো, অনেক সময় অজুহাত দেওয়া হচ্ছে যে স্কুলের সমস্ত স্টাডি মেটেরিয়াল তো মোবাইলে আসে, আমরা কি করে অ্যাভয়েড করবো। মানে রিসেন্ট একটা ঘটনা যে বাচ্চা ছেলে, মায়ের এত অপত্য ছিল, ছেলে 9-এ পড়ে, 10-এ উঠবে, স্কুল থেকে এসছে, ছেলের হাতে মোবাইল, মা তাকে খাইয়ে দিচ্ছে। আমি মাকে জিজ্ঞেস করলাম আপনি খাইয়ে দিচ্ছেন কেন? না না, এরপর তো বড় হয়ে যাবে, কোথায় থাকবে কে জানে, আর তো কটা দিন। এবার আমি বললাম এটা কত বড় খারাপ অভ্যাস আপনি করছেন। তো আমি ভদ্রমহিলাকে বোঝাতেই পারছি না এই অভ্যাসটার জন্য বাচ্চার দুদিক দিয়ে ড্যামেজ হচ্ছে, ও কী খাচ্ছে জানে না, আর তার মধ্যে ওসব মোবাইল দেখছে, তো ওই খাওয়াটাও প্রপারলি হজম হবে না এবং শরীরের স্ট্রাকচার নষ্ট হবে এবং তার সাথে তো চোখটারও 12টা বাজছে। তো একটা রিয়েল এক্সাম্পল আমি তোমাকে এখানে শেয়ার করবো। যাদের বাড়িতে ডগি আছে, ডগি আই মিন টু সে পেট আছে, অনেকেই আছে পেট এত ভালোবাসে তারা কোলে করে তাকে হাতে করে খাইয়ে দেয়। এবং তুমি হয়তো জানবে যাদের বাড়িতে পেট আছে, যারা একবার হাতে খাওয়ানোর অভ্যেস করে দেবে, কোনো কারণে সে যদি ওই বাড়িতে 2 দিন না থাকে, সেই বাচ্চা মানে ডগি বা পেট আর কোনো মুখে দেবে না। এবং এরকমও বহু কেস দেখা গেছে যে বাচ্চাটি আর না খেয়ে হয়তো মারাই গেল। সো একটা ডগির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, একটা হিউম্যানের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। বাচ্চাটির অভ্যেস হয়ে গেছে এবং অভ্যাস থেকে ছাড়ানো যাচ্ছে না। আমি ভদ্রমহিলাকে বললাম ইমিডিয়েট যদি স্টপ না করেন তাহলে আমি যতই ফর্মুলা দিই কোনো কিছুতে কাজ হবে না। কিন্তু পরে ছেলেটি বলছে না মা না আমাকে জোর করছে, মা বলছে যে একটুই তো আর তো 10টা দিন, এরপরে তো মাধ্যমিক দিবি, বড় হয়ে যাবি। সো
প্রবলেমটা আমরাই ক্রিয়েট করে আমরাই তার সলিউশন চাইছি। অনেকটা বিভিন্ন দেশে যুদ্ধ যদি দেখি, শুরু হয়েছে হয়তো দেশেই, আবার সেখানে পিছনে দেখা যাবে ব্যাকগ্রাউন্ডে আমরাই কাজ করছি। সো এটা রেসপন্সিবিলিটি নেওয়ার ব্যাপার আর কি। মৃণাল, তোমার একটু পুরনো জীবনে আসি। তুমি এইমাত্র বললে আমিও চাকরি করতাম, তো তোমার কিভাবে মানে এই যে স্পোর্টস মোটিভেটর বা তোমার লাইফ কোচ, যে এই যে এটা হতে হবে বা এরকম একটা সম্ভাবনা রয়েছে, একটা ক্যারিয়ার রয়েছে, সেটা তোমার কাছে কবে এলো? এটা যদি এভাবে শুরু করি, আমি ছোটোবেলায় বাবাকে দেখতাম, বাবা নিজে খেলাধুলা করতেন। সো বাবা সবসময় এনকারেজ করতো যে দেখ, তুই পড়াশোনায় কী করবি না করবি সেটা একটা পার্ট, কিন্তু খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, শরীর ঠিক থাকলে যে কোনো সিচুয়েশনে তুই ওভারকাম করতে পারবি। তো আমার মনে আছে আমি যখন ক্লাস 1-2তে পড়ি, তো বাবা রোজ সকালে 4:30টায় তুলে দিত। আমি যে কাঁচরাপাড়ায় থাকতাম, রেল কোয়ার্টারে থাকতাম, তো বাবা আমাকে দৌড় করাতো। আর আমি জানতাম না কেন দৌড়াচ্ছি। দৌড়াতে দৌড়াতে আমি ফুটবল খেলা শুরু করলাম। ফুটবল খেলতে খেলতে সেখানেও দেখলাম দৌড়টা কাজে লাগছে। তারপরে স্কুলে যখন স্পোর্টস হতো, ওই দৌড়ানোর জন্য আমি প্রাইজ পেতাম। তো আমার মাথায় এটা ঢুকে গেছিলো যে স্পোর্টসে থাকলে কিছু না কিছু হবে। এই করতে করতে আমার জীবনে হকি আসে। তো হকি খেলতে খেলতে আমি স্পোর্টস অথরিটিতে চান্স পাই, এবং সেখান থেকে আমার ড্রিম, যেটা ডিজায়ার ড্রিম বলো বা ভেতর থেকে গোল ক্রিয়েট হয় যে আই হ্যাভ টু ওয়্যার ইন্ডিয়ান জার্সি। তো ইন্ডিয়ান জার্সি পরার মধ্যে যে ক্রেভিং, যে ফিলিংস, মানে তখন আমার মনে আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি থেকে কালার টিভি আসছে, ওই সময়ের কথা বলছি, যখন ইন্ডিয়ান টিম বিদেশে পারফর্ম করতো, ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠতো, ন্যাশনাল অ্যান্থেম হতো। তো এই ফ্ল্যাগ আর ন্যাশনাল অ্যান্থেম আমাকে খুব অ্যাট্রাক্ট করতো যে আমি কেন পারবো না। তো আমি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় চান্স পাই, এবং ওখান থেকে আমি রেলে চাকরি পেয়ে যাই। সো রেলে করতে করতে আমার 3 বছরের মধ্যে রেল ভালো লাগে না। দেন আমি পোর্ট ট্রাস্টে জয়েন করি। সো পোর্ট ট্রাস্টের জার্নিটা চলছিল ভালোই। ইন দ্য মিন টাইম আমার লিগামেন্ট ছিঁড়ে যায়। সো আমার লাইফে ধারণা ছিল যে যদি ভালো করে স্বপ্ন দেখা যায় এবং স্বপ্নের জন্য পরিশ্রম করা যায়, তাহলে যারাই স্বপ্ন দেখে তারাই সফল হবে। বাবা মাও বুঝিয়েছে, বিভিন্ন মানুষও বুঝিয়েছে, কিন্তু এত বড় একটা ডিজাস্টার আমার সাথে হবে আমি বুঝিনি। ওই দিন ওই মোমেন্টে আমার মনে হয়েছিল এটা একটা ডিজাস্টার। কিন্তু আই এম থ্যাঙ্কফুল টু মাই অলমাইটি অ্যান্ড মাই পেরেন্টস যে ওই ডিজাস্টার না হলে হয়তো আমার এই সেকেন্ড ইনিংস লাইফে শুরু হতো না, বিকজ ওটা আমার একটা টার্নিং পয়েন্ট। আর ঠিক সেই সময় ইটস লাইক এ ক্রস রোড, আমার লাইফে কেউ একজন আসেন এবং তিনি আমার লাইফের মিনিংটাকে পুরো শিফট করে দেয়। মানে ইংলিশে বলা হয় প্যারাডিয়াম শিফট, মানে আমরা লাইফকে যেভাবে দেখি তার ঠিক উল্টোটা উনি বোঝান, এবং আমি বুঝে এত ভালো লাগে। তখন আমি বুঝতে পারি আমি যেভাবে ভাবছিলাম সেই ভাবনাটা একটা জলের বিন্দু, আর যেটা উনি বোঝালেন সেটা সমুদ্রের মতন। মানে রিয়ালাইজেশনটা অনেকটা এরকম, উনি আমাকে সিম্পলি জিজ্ঞেস করলেন যে তুমি সিরিয়াসলি ভাবো তুমি দেশের জন্য, দশের জন্য কী করতে চাও? তো তখন আমি বললাম আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে চাই। তো উনি হাসতে হাসতে বললেন ঠিক আছে, এটা তো আরেকটা পার্ট, বাট তোমার লাইফের বিগ গোল কী আছে? তো আমার কাছে বিগ গোল বলে কিছু ওয়ার্ড ছিল না, ওই একটাই ওয়ার্ড। তখন বললেন উনি ঠিক আছে, আমি জিনিসটাকে তোমাকে ঘুরিয়ে বলি যে তুমি ভেবে উত্তর দিও। তো যে প্রশ্নটা উনি করেছিলেন, এই প্রশ্নটাই আজও যখন আমি কাউকে করি অনেকেই একটু ভাবতে থাকে, এবং এটা ভাবার মতন প্রশ্ন, যেটা হলো তুমি কি জানো, তুমি কি জানো না, ডু ইউ নো হোয়াট ইউ ডোন্ট নো। তো এটা শুনেই আমি বেশ অথই জলে পড়ার মতন, যে আমি বুঝতে পারছি না এই কথাটার উত্তরটা কোন দিক দিয়ে ধরবো, কোন দিক দিয়ে উত্তর দেবো। তো আমার মনে আছে আমি অনেক ভেবে উত্তর দিয়েছিলাম নো, আই ডোন্ট নো হোয়াট আই ডোন্ট নো, আমি জানি না আমি কি জানি না। তো তখন উনি হাসতে হাসতে বলেছিলেন যে আমি জানি তুমি কি জানো না। তো তুমি জাস্ট ভাবো, হয়তো তোমার সাথে আমার 10 মিনিট দেখা হয়েছে, আর তুমি যদি আমাকে বলো মৃণাল আমি জানি তুমি কি জানো না, তো অটোমেটিক্যালি আই বিকাম কিউরিয়াস। আমি খুব কিউরিয়াস হয়ে ওনাকে বলি আচ্ছা বলুন তো আমি এমন কি জানি না যেটা আপনি জানেন। তো উনি হাসতে হাসতে বললেন তুমি মনে রেখো জীবনে তুমি যেটা জানো সেটা একটা জলের বিন্দু, হোয়াট ইউ নো ইট জাস্ট এ ড্রপ অফ ওয়াটার, অ্যান্ড হোয়াট ইউ ডোন্ট নো ইটস লাইক অ্যান ওশান, সমুদ্রের মতন। এবার এই পৃথিবীতে 95% লোক বিলিভ করে সে যেটা জানে সেটাই অনেক জানে, এবং এটা ভাবতে ভাবতে তার জীবনের সবথেকে মূল্যবান প্রাইসলেস যেটাকে টাইম বলে সেটা ক্রস করে যায়। মানে আফটার 70 or 65 সেই মানুষটা রিয়েলাইজ করে যে জানার পরে এটা কিছুই হলো না, হুট করে কোথা থেকে যেন একটা টাইম পাস হয়ে গেল। সো উনি আমাকে এত সুন্দর করে বোঝালেন যে বাকি যে 5-7% আছে তারা সবসময় যেটা জানে না সেটা জানার জন্য পাগলের মতন খুঁজতে থাকে। তখন আমি বললাম মানে বলে তোমাকে আগে ডিসাইড করতে হবে যে তোমার চাকরির লাইফ, হ্যাপি লাইফ। আমি তখন বিয়ে করে ফেলেছি, আমার মেয়ে তখন 2 বছর, আজকে তার বয়স 23। বললো ওই মেয়ে, বউ, বাচ্চা, ফ্যামিলি বেশ ভালোই আছো, তো কী দরকার আছে তোমার নতুন করে আলাদা করে ভাবার? অর এলস তুমি যদি চাও লাইফকে এক্সপ্লোর করতে, তাহলে কিন্তু সেটা একটা আননোন রাস্তায় হাঁটা, বিকজ লাইফ মানে কিন্তু নোন টু নোন নয়, লাইফ মানে নোন টু আননোন, বিকজ এভরি ডে ইজ জার্নি, ইটস এ জার্নি, বিকজ এভরি ডে ইজ এ আনপ্রেডিক্টেবল সিচুয়েশন। আমরা কেউ জানি না কোন ক্রস রোডে কী আসতে পারে। সো এই কথাগুলো আমার ভালো লাগাতে প্রথম এই ধরনের কথা আমাকে কেউ ইন্সপায়ার করে, এবং আমি ডিসাইড করি যে ওনার গাইডলাইনে যে আই ওয়ান্ট টু এক্সপ্লোর।
তো তখন উনি মন্ত্র দেন, যে মানে অনেকটা হয় না বড় বড় কোম্পানির মিশন ভিশন থাকে, তো আমার লাইফের মিশন ভিশন উনি ঠিক করে দেন। মন্ত্রটা এত ইউনিক, যখন যতবার আমি বলেছি আমার মনের মধ্যে যেন একটা রিস্টার্ট বাটন অন হয়ে যায়। তো উনি বলেছিলেন যে বোঝে সে খোঁজে, যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। তো ইমিডিয়েটলি আমার প্রশ্ন এসেছিল, আচ্ছা বোঝা মানে কি আর খোঁজা মানে কি? যদি বোঝা ভুল হয় খোঁজা ভুল হবে, আর বোঝা খোঁজা ভুল হলে পাওয়া ভুল হবে। তো উনি হাসতে হাসতে বললেন, তোমার বোঝা ডিপেন্ড করে সারাদিন তুমি কাদের মাঝখানে থাকো। যে 5টা লোকের মাঝখানে থাকো তাদের রিফ্লেকশন হচ্ছে তুমি। 1 সপ্তাহ তুমি কাদের মধ্যে থাকো তাদের রিফ্লেকশনও তুমি। 1 মাস কাদের মধ্যে থাকো তাদের রিফ্লেকশন তুমি। এবং 1টা বছর যাদের পাশে থাকো, যে নলেজটা তুমি অ্যাকোয়ার করছো এবং যাদের থেকে অ্যাকোয়ার করছো। তো তখন উনি জিনিসটাকে আরেকটু ঘুরিয়ে বললেন যে দেখো তোমার কাছে 2টো অপশন, যেটার মধ্যে আছো ওর মধ্যেই ঘোরো। আদারওয়াইজ রিমেম্বার, অর্ডিনারি পিপল টক অ্যাবাউট আদার্স, যে আমাদের আশপাশে ম্যাক্সিমাম লোককে আমরা দেখি অন্যকে নিয়ে কথা বলে। অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস, যারা অ্যাভারেজ হয় তারা জিনিসপত্র নিয়ে আলোচনা করছে, যেটা আমাদের চারপাশে সবসময় দেখছি। বাট ভেরি ফিউ পিপল ইউ হ্যাভ ইন ইউর লাইফ, দোজ হু আর কল গ্রেট পিপল অর আইডিয়া মেকার পিপল। মানে আমাদের লাইফে খুব সামান্য লোকই থাকে যারা আইডিয়া নিয়ে কথা বলে, যারা ফিউচার নিয়ে কথা বলে, যারা পৃথিবীকে চেঞ্জ করার কথা ভাবে, দেশ দশ সবার জন্য ভাবে। এরকম সংখ্যা কম। আমি বললাম হ্যাঁ। বললো ওই আইডিয়া মেকার পিপলদের সাথে যখন তুমি হ্যাং অ্যারাউন্ড করবে তোমার মানসিকতার মধ্যে চেঞ্জ আসবে। তো আমি খুঁজে দেখলাম আমার বাবা মা আর কিছু টিচার ছাড়া ওই ধরনের মানুষের অভাব। তো তখন উনি বললেন পড়াশোনা করো। তো আমি বললাম আবার? বললো হ্যাঁ, পড়াশোনাতেই তো মানে এভরিডে ইজ এ স্কুল ডে, বিকজ তোমার মেন্টালিটিটা যদি স্কুল ডে না হয় তাহলে তুমি শিখবে না, আর না শিখলে গ্রো করবে না। তো সেইখান থেকে আমার বিদেশে যাওয়া, আমি কেমব্রিজে ছিলাম বেশ কয়েক বছর, এবং সেখান থেকে শেখা, তারপরে চাকরিতে রেজিগনেশন দেওয়া, তারপরে অটোমেটিক্যালি ইন্ডিয়ান টিম থেকে আমার কাছে অফার আসে অ্যাজ এ মেন্টাল টাফনেস কোচ। হকি টিম থেকে? হকি তো ন্যাশনাল, আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আফটার 16 ইয়ার্স। ইন দ্য মিন টাইম আরও 11-12 জার্সিটা উঠলো গায়ে। হ্যাঁ, আলটিমেট জার্সিটা উঠলো, এবং সেই জার্সিটার সাথে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যান্থম, সেই ট্রফিটা হাত দেওয়া, এটা একটা ইমোশনাল মোমেন্ট। অ্যান্ড নট অনলি দ্যাট, আমি এখনও ইন্ডিয়ান আর্চারি টিমের সাথে আছি। এই যে 2024-এ অলিম্পিক আছে, আমি অন অফ থাকি, বিকজ আমি অনেকগুলো প্রজেক্টের সাথে কাজ করি। এশিয়ান গেমসেও ছিলাম। তো খুব ভালো লাগে যখন ইন্ডিয়ান প্লেয়ারদের সাথে কাজ করি। তবে আমার মনে হয় অনিলাবদা, তুমি নিশ্চয়ই বিশ্বাস করবে, আজকের দিনের ইয়ং জেনারেশনের সাথে কাজ করার মজাই আলাদা। কারণ বড়দের সাথে ওরা অলরেডি সাকসেসের টেস্ট পেয়েছে। বাট আমি যখন একটা বাচ্চাকে দেখি, মানে যার মধ্যে অনেক কিছু আছে বাট সে জানে না, তাকে যখন ঘষে মেজে তার মেন্টালিটির ওপর কাজ করি, তার মানসিকতার ওপর কাজ করি। বিকজ বেঙ্গলে বলো বা বাঙালিদের মধ্যে এখনও প্লেয়ারদের মধ্যে বা সাধারণ মানুষদের মধ্যে ওই অ্যাওয়ারনেসটা আসেনি যে সাইকোলজি ইজ রিকোয়ার্ড ফর এভরিওয়ান। এটা এরকম নয় যে কারোর প্রবলেম হলে সাইকোলজির হেল্প নেবে। লাইক ফিজিওলজি অ্যান্ড সাইকোলজি গোয়িং টুগেদার, ইটস লাইক এ লুপ। সো যারা ছোটোবেলা থেকে ফিজিওলজি সাইকোলজি, এটা কি সত্যি যে মানে এই যে বলা হয় বেঙ্গলি প্লেয়ারদের ওই যে ওই টাফনেসটা থাকে না বেসিক্যালি? মানে সৌরভ গাঙ্গুলিকে যেখানে আমরা বলি যে আমরা উদাহরণ হিসেবে সেট করি যে মানে ও এমন একজন যার মেন্টাল টাফনেসটা একটু ওপরে, মানে এই কোশ্চেনটা হয়তো অনেক বেশি, বা যেখানে কম্পেয়ার করা হয় যে মুম্বাইয়ের ব্যাটসম্যান মানে মুম্বাইয়ের প্লেয়ার মানে হচ্ছে খারুস, হ্যাঁ, মানে আমরা একটা ওয়ার্ড ইউজ করি, খারুস প্লেয়ার হয়। তো এইটা কি সত্যি মানে আমাদের কোথাও কি মানে বাঙালিদের স্পেশালি কোথাও মেন্টাল টাফনেসের কোথাও অভাব আছে, বা এটা কেন হয়? কি এটা কি ইমোশনাল কোশ্চেন বেশি বলে, অ্যাড্রিনাল পাম্প বেশি হয় বলে? আমার ছোটবেলা থেকে এত স্পোর্টসম্যান, মানে আমার 18 বছর হয়ে গেল এই বাচ্চাদের সাথে বড়দের সাথে কাজ করে। আমি বেঙ্গলের যারা প্লেয়ার্স আছে কিছু স্পেসিফিক ইভেন্টে দেখেছি তারা মেন্টাল টাফনেস বা এগুলো নিয়ে রীতিমতো চর্চা করে। উইথ অল ডিউ রেসপেক্ট টু এভরি স্পোর্টস, আমি কোনো স্পোর্টসের নাম উল্লেখ করতে চাইছি না, বাট কটা স্পোর্টসম্যান পড়াশোনার মতন, খেলাধুলাটাকে পড়াশোনার মতন ভালোবাসতে পারে? খালি বুট নিয়ে মাঠে যাওয়াটা মানে স্পোর্টস নয় কিন্তু। চুলটা মেসির মতন কাটলাম, রোনালদোর মতন হাতে ট্যাটো করলাম, এটা কিন্তু স্পোর্টস নয়। স্পোর্টস যদি হয় তাহলে ইন্টারনাল ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে ইন্টারনাল বিলিফ সিস্টেম। সো আমি বেঙ্গলে বহুবার হয়েছে, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, আমি ক্লাস করাতে গেছি, একটা প্লেয়ারের হাতে না আছে কোনো ডায়েরি, না আছে কোনো পেন, না আছে কোনো পাতা। তাদের কোনো ধারণাই নেই যে সাইকোলজি ক্লাসে মিনিমাম একটু হলেও পড়াশোনা করতে হবে, বিকজ আদারওয়াইজ এটা গ্রো করবে না। আজকাল তুমি দেখো ন্যাশনাল টিমে সবসময় ভিডিও মানে অ্যানালিসিস থাকছে, সে কিন্তু যখন অ্যানালিসিস করছে প্লেয়াররা রীতিমতো ডায়েরিতে লিখছে। তুমি আইপিএলে দেখো যারা সিরিয়াস প্লেয়ার তারা সবসময় নোটস নিচ্ছে। সো যে কোনো জিনিসে গ্রো করতে গেলে অলওয়েজ রিমেম্বার। মানে আমি ছোটো একটা ঘটনা বলি যে আমি রিসেন্টলি, মানে তোমারও ভালো লাগবে শুনে, আমি রিসেন্টলি একটা প্রজেক্ট নিয়ে কাজ করাতে আমার লিয়েন্ডার পেজের সঙ্গে আমার কয়েকবার দেখা হচ্ছে, রাইট? তো আমি যতবার দেখছি প্রত্যেকটা মিটিংয়ে লিয়েন্ডার পেজ লিয়েন্ডার পেজ হল অফ ফেমে টেনিসের একটা প্লেয়ার, 20টা গ্র্যান্ড স্ল্যাম, যখনই আসে মিটিংয়ে ই স্টার্টেড রাইটিং
ইটস নোটস, এটা মানে আনবিলিভেবল। মানে লিয়েন্ডার পেস ওর কি দরকার ওর কাছে, মানে ওর 10টা ছেলে ওর সঙ্গে ওর জন্য নোট লিখে দেবে। কিন্তু আমি প্রত্যেকদিন দেখেছি একটা উইম্বলডনের ডায়েরি আছে, ঠিক আছে, সেখানে ওটা খোলে প্রতিদিন নোট লেখে ওই মিটিংয়ের। সো আমার মনে হয় এই গ্রেটনেস, এই ভাবনা চিন্তাগুলো এই জায়গা থেকে আসে বোধহয় কোথাও। এবং আমি তোমাকে লিয়েন্ডারের নাম যখন নিলে আমি তোমায় বলি, লিয়েন্ডার এর বাবা তুমি জানো রেসপেক্টেড ভেসপেজ, আমি নিজে ওনার সাথে হকি খেলেছি, উনি আমার অনেক সিনিয়র। এবং রিসেন্টলি একটা নেক্সট উইক আমাদের খেলাও আছে, ইনভিটেশন টুর্নামেন্ট, ভেসপেজ ভার্সেস গুরবক সিং। সো সিনিয়র, এটাই 2-3 দিনের মধ্যেই আছে বেঙ্গল হকি গ্রাউন্ডে, এই রোববার দিনই হবে আর কি। সো ভেসপেজ স্যারকে আমি দেখতাম, আমি যখন সায়ে যেতাম তো উনি ওনার ছেলেকে নিয়ে আসতেন। সো উনি হকির মাঠে আসাতে ও মাঝে মাঝে হকি স্টিক ধরতো, কিন্তু যখনই সাউথ ক্লাবে যেতেন মিস্টার ভেসপেজ, তখন ছেলে কিন্তু ওই লন টেনিসটা খেলতো। সো হোয়াট আই মিন টু সে, আজকে লিয়েন্ডার পেজ যদি হকি স্টিক নিয়ে আসতো, আমি জানি না ও এত নাম সারা পৃথিবীব্যাপী লিয়েন্ডার পেজকে অত লোকে চিনতই না। কিন্তু ওর বাবা, মানে উইথ অল ডিউ রেসপেক্ট টু স্যার ডক্টর ভেসপেজ, উনি কিন্তু রিয়েলাইজ করেছিলেন যে ওর মধ্যে যে স্পোর্টসটা ওর জন্য ইম্পর্টেন্ট। অনেক সময় কি হয় তুমি দেখবে, আমি চাইছি ছেলে সৌরভ গাঙ্গুলি হোক, ওয়ারাস তার মধ্যে লিওনার্দো দা ভিঞ্চির কোয়ালিটি আছে, কিন্তু আমি জোর করে তাকে করেই ছাড়বো। রিসেন্টলি একটি ঘটনা, একটি বাচ্চা এসছে, সে বলছে আমি কমার্স নিয়ে পড়বো, একজন বলছে আমি সাইকোলজি নিয়ে পড়বো, তার বাবা মা বলছে কেন মেডিকেল নিয়ে পড়বে না, কেন হার্ডকোর ডাক্তার হবে না, কত টাকা। এবার বাচ্চাটার কাছে বলছে আমার কাছে টাকাটা ইম্পর্টেন্ট নয়, আমার কাজের প্যাশনটা ইম্পর্টেন্ট। তো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু অনেক সময় ম্যাটার করে। আমার মনে একটু সাইকোলজিটাকে গুরুত্ব দিলে বাচ্চা কেন সবাই কিন্তু ডেভেলপ হবে। একটি স্কুলে গেছি, বাচ্চাদের প্রোগ্রাম, বাচ্চারা দারুণ এনজয় করেছে, সব বাচ্চারা কাঁদছে, বিকজ আমি একটা প্রোগ্রামের মধ্যে একটা পার্ট রাখি যে সেলফ রিয়েলাইজেশন, মানে এটা অনেকটা বলা হয় রিডিসকভার ইয়োর সেলফ। সো রিডিসকভার মানে তুমি নিজের ভেতরে নিজেকে দেখো, যেটা চোখ খুলে দেখতে পারবে না, চোখ বন্ধ করে। ইটস এ ট্রান্স, সবাই কাঁদে। এবং তারপরে যখন বাচ্চাদের মানে পেরেন্টসদের সেমিনার হয়, সেখানে দেখা যায় 20% পেরেন্টস আসছেন, কেননা পেরেন্টসদের ধারণা আই নো এভরিথিং। সো বাচ্চাদেরকে বড় করতে গেলে বাবা মাদেরও মাঝে মাঝে কী হয়, আজকের দিনে শেখাটা কিন্তু দরকার, বিকজ শেখার কোনো বয়স নেই, যে ফিল্ডেই যে আছে সবসময় একটু শেখার মানসিকতা থাকলে। এই যে বেঙ্গলের কথা তুমি বলছিলে, প্লেয়ারদের কথা, আমি দেখেছি, আমি গেছি ক্লাস করাতে, সেখানে 3টে বাঙালি, উইথ অল ডিউ রেসপেক্ট টু আদার কাস্ট অ্যান্ড ক্রিড, কাউকে ছোটো করার জন্য, বাট অন্য রিজিয়ানের কিছু ছেলে এসছে, তারা রীতিমতো ডায়েরি নিয়ে লিখছে, আর ওই যথারীতি এসে গেছে। আমি বললাম কিরে খাতা কোথায়? খাতা কেন, এর মধ্যে লেখার কী আছে? কিন্তু আমি বোঝাতেই পারছি না যে আমি যেগুলো বলবো তুই শুনলি, কিন্তু একটু নোট না করলে অ্যাপ্লাই করবি কী করে? তো এগুলো বেসিক আর কি, যে একটা প্লেয়ারকে যদি গ্রো করতে হয় বা একটা পারফর্মারকে গ্রো করতে হয়, তাকে তার সাইকোলজি নিয়ে একটু হলেও, কিন্তু এটা একটা বিরাট বড় সাবজেক্ট। অনেকে তুমি দেখেছো, অনেক প্লেয়ারের মধ্যে হাই ট্যালেন্ট আছে কিন্তু অ্যাটিটিউড পুয়ার, আবার অনেকের মধ্যে দেখা যাচ্ছে ট্যালেন্ট লো, অ্যাটিটিউড হাই এবং হার্ড ওয়ার্ক হাই, এবং সেখান থেকে জিরো থেকে কোথায়। আমি সৌরভকে অনেকবার বলতে শুনেছি, মানে রিসেন্টলি মনোজ তেওয়ারির যেদিনকে রিটায়ার করলো, সেদিনকে বেঙ্গল টিমের সবাইকে একসঙ্গে দাঁড় করিয়ে দিয়েছিল ওর সামনে, রাইট, একটা কথাই বললো, খেলাটা এখানে হয়, মানে সব জুনিয়র প্লেয়ারদের জন্য গিয়ে একটা কথাই সৌরভ বললো, খেলাটা কিন্তু এখানে হয়। অ্যাকচুয়ালি তাই, অ্যাকচুয়ালি মানে ওই ফিল ট্যালেন্টেড 19-20 হয়, কিন্তু যদি এইখানটা থাকে, সো মানে ওই কানেকশনটা দরকার আর কি, মানে জোর করে এগুলো আসে না। যেরকম একটা ছোট বাচ্চা প্রথম দিন যখন মাঠে যায়, ও খেলাটা ভালোবেসে যায়, তারপরে তাকে যখন ওটাকে মানে ও ধীরে 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 ভালোবাসতে বাসতে যখন তার মধ্যে সেই ট্রিগারটা এসে যায়, আই ওয়ান্ট টু বিকাম ফেমাস, আই ওয়ান্ট টু বিকাম সাকসেসফুল, তো সেইখানটাতেই ম্যাক্সিমাম সময় অনেক সময় বাবা মা ফোর্স করে, তো সেইখানেও একটা গ্যাপ তৈরি হয়। আমার মনে হয় একটু স্পেস দিয়ে বাচ্চাদেরকে যদি দেওয়া হয়, রিলেশনশিপ ম্যানেজমেন্টও একটা ইস্যুজ হয়ে দাঁড়ায় অনেক সময়। রিলেশনশিপ ম্যানেজমেন্ট বলতে কী বলছো? রিলেশনশিপ ম্যানেজমেন্ট বলতে, ধরো তুমি অফিস থেকে বাড়ি ফিরলে, তোমার ক্ষেত্রে তোমার যেটা কাজ সেটা অফিস যদি ধরি, আমার ক্ষেত্রে আমার অফিস যদি আমার কাজ ধরি, আমি বাড়ি ফিরলাম। এবার বাড়ি ফেরার পর বাচ্চা যদি বাড়িতে থাকে, তার মিনিমাম এক্সপেকটেশন কী থাকবে? বাবা আই টু আই কন্ট্যাক্ট করবে। বাট উইথ অল ডিউ রেসপেক্ট টু আওয়ার ভিউয়ার্স, আমি যদি বলি, কতজন বাবা মার টাইম আছে বাচ্চার দিকে চোখের দিকে তাকিয়ে কথা বলার? আমরা ফোনের দিকে তাকিয়ে কথা বলি, আমরা টিভির দিকে তাকিয়ে কথা বলি, মা ডাকছে আমরা টিভির দিকে, হ্যাঁ বলো না আমি শুনছি তো। সো কান দিয়ে শুনছি, কিন্তু অনেক সময় চোখ দিয়েও শুনতে হয়, চোখ দিয়ে মনকে শুনতে হয়। কিন্তু মানে এটাও তো ঘটনা যে আমাদের প্রত্যেকের স্ট্রেস অনেক বেড়ে গেছে, মানে আমাদের ধরো আজকে মানে প্রত্যেক দিনের এই যে জীবনের যে লড়াইটা, এবং মানে ধরো
ম্যাক্সিমাম লোকের, যেটাই তুমি বললে যে খবরে মানে একটা বাচ্চার যেমন তার তার পড়াশোনার জগৎটাও মোবাইলে চলে এসেছে, আমাদেরও কাজের জগৎটা অনেকটাই মোবাইলে চলে এসেছে। তুমি একটা তোমার ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ রাখছো হচ্ছে থ্রু মোবাইল, তোমার সে তাকে তোমার 10টা সমস্যা তোমার কাছে পাঠাচ্ছে। আমাকে একটা কিছু, আমি যখন কোনো কন্টেন্ট ক্রিয়েট করছি আমাকে মোবাইলেই দেখতে হচ্ছে, বা অন্য কন্টেন্ট দেখতে হলে মোবাইলেই দেখতে হচ্ছে। সো এইটার ব্যালেন্সটা কীভাবে একটা মানুষ করবে? আমার মনে হয় এভরিথিং স্টার্ট ফ্রম ইউ অনলি। মানে আমরা যে কোনো সময় আমরা যদি, প্রথম কথা হচ্ছে যদি এভাবে প্রশ্ন করি যে আমার আলটিমেট অবজেক্টিভ কী, আর অবজেক্টিভের সাথে আমার হোয়াইটা কি ক্লিয়ার। ধরো সে ফর এক্সাম্পল তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো, এক্সাম্পল তুমি ইডেনের সামনে দাঁড়িয়ে আছো, তোমার ইমিডিয়েটলি তোমার কাছে ফোন আসলো যে তুমি একজন ফুটবল প্লেয়ার, একটা খুব ভালো টিমের ট্রায়াল আছে গড়িয়াতে, এবং তুমি মনে মনে এটা ভিজুয়ালাইজ করছো যদি ওই টিমে আমি চান্স পাই, তার পরের স্টেপটাই হচ্ছে ওখান থেকে আমি একটা ভালো টুর্নামেন্ট খেলবো, এবং সেখানে আমার পারফরমেন্স ভালো হলে আমার হয়তো নেক্সট স্টেপ, মানে এর পরের স্টেপে হয়তো তুমি নিজেকে আরও ডেভেলপ করবে। এবার ধরো তোমার কাছে 10 টাকা আছে, হয়তো তোমার যাওয়ার জন্য আরও যতটুকু টাকা দরকার সেটা নেই, কিন্তু তোমার ভেতরে যদি আগ্রহটা থাকে তুমি কিন্তু ঠিক যেভাবে হোক ওখানে যাওয়ার জন্য, হতে পারে বাসে করে উঠে বা লোককে রিকোয়েস্ট করে, তুমি কিন্তু ঠিক পৌঁছাবে, বিকজ তোমার কাছে কারণটা ক্লিয়ার। অনেক সময় কি হয়, আমরা জার্নিটা স্টার্ট তো করে দিই কিন্তু কারণ ক্লিয়ার থাকে না। তার কারণ যে কোনো জার্নিতে, সেটা ছোট বাচ্চা হোক আর আমরা যারা আমাদের বয়স যাদের 45 ক্রস করে গেছে, আমরা যে কোনো কাজ করার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কারণটা যদি ক্লিয়ার থাকে, এবং কারণটা অ্যাচিভ করলে আমার লাইফে বা আমার জন্য সমাজে কী কী ইম্প্যাক্ট পড়তে পারে, সেই কনসিকোয়েন্সটা যদি মনের মধ্যে কেউ ভিজুয়ালাইজ করতে পারে, তাহলে তাকে কেউ আটকাতে পারবে না। বাধা আসাটা ইম্পর্টেন্ট না, কিন্তু বাধা অতিক্রম করার মতন মানসিকতা আছে কিনা সেটা ইম্পর্টেন্ট। মানে আমরা যদি প্রকৃতি থেকেই দেখি, তুমি সিম্পল ওয়েতে দেখো, আজকালকার বাচ্চা বা আমরাও এটা থেকে শিখতে পারি। একটা তীর যদি জোরে ছুটতে হয়, আমি যখন দীপিকাকে দেখি, অতনুকে দেখি তীর ছোড়ে, তো কি হয়, একটু পিছনের দিকে টানে। সো পিছনের দিকে হয়তো টানছে খুব বেশি হলে 30 লাইক 5 ফিটও না, লাইক 3 ইঞ্চিস 7 ইঞ্চেস, কিন্তু সেই তীরটা চলে যাচ্ছে কিন্তু 70 ফুট দূরে। তার মানে এইটুকু পিছনে যাওয়ার পর সে কোথায় যাচ্ছে। আমরা যদি হাই জাম্প দেখি, দাঁড়িয়ে তো কেউ দেয় না, কতটা পিছনে এসে তারপর জাম্প করে। লং জাম্পেও তাই, ইভিন স্পিড বোলিং যারা করে তারা 10 পা গিয়ে বলটা কিন্তু 100 কিলোমিটার স্পিডে করছে। পোল ভল্টের ক্ষেত্রে তাই অনেকটা পিছন দিয়ে এসে তারপরে তাকে দৌড়াতে হয়। তাহলে প্রকৃতির মেসেজ কি বলছে, জীবনে সফল হতে গেলে সামটাইম তোমাকে আনকমফোর্টেবল হতে, মানে তুমি যেরকমভাবে ভাববে সেদিকে হবে না, মানে তোমার যে ডাইরেকশানে যাওয়ার কথা ঠিক উল্টো দিকে তোমাকে রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে। লাইক প্লেন, তুমি দেখো প্লেন টেক অফ করে কিন্তু হাওয়ার এগেনস্টে, তুমি ঘুরিও যদি উড়িয়ে থাকো খেয়াল করে দেখবে হাওয়ার পক্ষে ওড়ে না, হাওয়ার এগেনস্টে। তার মানে প্রকৃতি থেকে যদি এটা আমরা শিখতে পারি যে যত বেশি এগেনস্ট টাইমে, আনকমফোর্টেবল টাইমে, পসিবিলিটি মাইন্ডসেট বলে এটাকে, যে আমার কাছে আনকমফোর্টেবল বাট এটাই আমার ওয়ে সাকসেস হওয়ার। যেরকম অনেকে সাকসেসের অপোজিট ধরে ফেইলিওর, কিন্তু অ্যাকচুয়ালি যদি তুমি একটু রিসার্চের মতন করে ধরো, সাকসেস যে ওয়ার্ডটা তার নিচে কিন্তু কন্টিনিউয়াস ফেলিওর ইন এ ডিফারেন্ট ওয়ে। থমাস আলভা এডিসন 10,000 টাইম ফেল, নট ইন ওয়ান ওয়ে, ইন এ ডিফারেন্ট ওয়ে। তো হোয়াট আই মিন টু সে, ফেল করাটার মধ্যে কোনো ভুল নেই, কিন্তু ফেল থেকে লার্নিং করে নেক্সট স্টেপে আমি যাচ্ছি কিনা, এইখানেই ম্যাক্সিমাম ছেলেমেয়েরা বা আমরাও অনেক সময় হয়ে গেছে, ফেল করলাম, ওই ফেলটাকে মনে না রেখে আবার একই রাস্তায় হাঁটলাম, আবার ফেল করলাম, এই করতে করতে একটা লুপে চলে যায়। যদি একটা হাসির কথা বলি, আজকের দিনের ছেলেমেয়েরা মেসেঞ্জারে, ফেসবুকে, ইনস্টাগ্রামে প্রেম করে নিল, দুদিন থাকার পরে সেই সম্পর্কটাই ভার্চুয়াল সম্পর্ক থাকলো না, আরেকটা সম্পর্ক ভাবছে এর পরের সম্পর্কটাই হয়তো আরেকটু ভালো কাউকে পাবো। এই করতে করতে এটাও এক ধরনের লুপ। আমার কাছে এরকম প্রচুর ক্লায়েন্ট আছে যে স্যার 12 নম্বর আমার বন্ধু, আমি বেরোতে পারছি না, আমি যেন চক্রবুহের মধ্যে এগিয়ে গেছি। তো সেইখানে সাকসেসের সাথে উল্টো দিকে যারা সাকসেসফুল হয় না তাদের মেইন ডিফারেন্স, তুমি ফেল করো তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ফেল থেকে কি লার্ন করছো, বিকজ একটা সাকসেসের লুপ। তুমি ট্রাই করলে, তুমি ফেল করলে, তুমি লার্ন করলে, ওই লার্নিংটাকে তোমার অ্যাসেটের দিকে নিয়ে যাও, এক্সপিরিয়েন্সের দিকে নিয়ে যাও, গো ফর দ্য নেক্সট স্টেপ, এগেন ইউ ট্রাই ইন আদার ওয়ে। এবার এই ছোটো ট্রাইগুলো তোমার ক্ষেত্রে কিন্তু একটা অ্যাসেটের মতন হয় যখন তুমি ডিফারেন্ট ওয়েতে ফেল করো। কিন্তু একই রকম ফেলটাকে তুমি যদি ওটাকে কন্টিনিউয়াস করতে থাকো, তখন একটা সময় কিছু মানুষ কি বলে, আমার কপালে নেই, সে ওখানেই কুইট করে যায়। কেউ হয়তো বলে কিছু একটা প্রবলেম হচ্ছে, সে কোচের কাছে যায়, সে হয়তো বাবা মার কাছে যায়, সে ফিডব্যাক নেয়।
অনেক সময় আমরা ফিডব্যাক নিতে চাই না, আমরা মনে করি আমরা যেভাবে ভাবছি এভাবেই কিছু না কিছু হবে, যেটাকে সহজ বাঙালি ভাষায় বললে অনেকটা গোয়ার গোবিন্দ হয়ে যাই আমরা। কিন্তু গোয়ার গোবিন্দ হওয়া ভালো, স্বপ্নের প্রতি গোয়ার গোবিন্দ হওয়া ভালো, কিন্তু নিজে আমি যেটা করছি সেটা ভুল করছি, সেই ব্যাপারে ফ্লেক্সিবল হওয়াটা দরকার। কারণ ফ্লেক্সিবল না হলে প্রবলেম যেটা হয়, আমাদের আলটিমেট গ্রোথটা হয় না। বিকজ সাধারণ বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে গ্রোথ মানে আমরা জানি যেটা মানুষ দেখতে পায়, কিন্তু গ্রোথ মানে সেটা নয়। আমরা যদি একটা গাছকে দেখি, একটা গাছ একসাথে দুটো দিকে গ্রো করে, একটা উপরে একটা নিচে। থ্রু আউট দ্য পৃথিবী ওই ওপরের গ্রোথটা দেখে ওই গাছের বিচার করে। কিন্তু সফল মানুষরা, তুমি যদি খেয়াল করে দেখো, একটা বট গাছ যেটা 80 বছর 100 বছর, সেটা কিন্তু প্রথমে মাটির ওপরে গ্রো করেনি, প্রত্যেক দিন কিন্তু অন্ধকারে একটা রাস্তার দিকে হেঁটেছে, আনপ্রেডিক্টেবল রাস্তা। ওই শিকড়টা যখন, যদি এভাবে ভাবা যায়, শিকড়টা যখন মাটির মধ্যে কোনো জায়গায় খোঁচা মেরেছে, হয়তো পাথর, সে আরেকটু দিকে গেছে, আবার দেখেছে পাথর, আরেকটু দিকে গেছে, এইভাবে হয়তো দেখা যাচ্ছে। তুমি যদি ভালো করে দেখো, 10-12টা ইট রাখা আছে, তার মাঝখান দিয়ে এইভাবে সে কিন্তু ঠিক রাস্তা বানিয়ে যেখানে জল আসতে পারে সেই অবধি গেছে। তার মানে কতটা অন্ধকারে যাওয়ার পর সে হয়তো একটা পাতা তার আলোর দিকে নিয়ে গেছে। তার মানে ওপরের দিকে, সূর্যের দিকে কে কত দূর যাবে, এটা ডিপেন্ড করছে কি কত নিচে তুমি যেতে পারছো। মানে ইন্টারনালি হাউ ইউ ডেভেলপ your character, internally how you develop your habit, internally how you develop your daily routine, that actually reflect your result. Because result bole kichu nei, it's a reflection of your process. তো প্রসেসের ওপর যারা কাজ করবে, যে ফিল্ডেই থাক না কেন, একটা সাডেন টাইমের পর তার ব্রেক থ্রু আসবে। এবার সেই ব্রেক থ্রুটা $1 million সিক্রেট হবে না, সেই ব্রেক থ্রুটা কম্পাউন্ড এফেক্ট হবে, এটা তার উপর ডিপেন্ড করে। কম্পাউন্ড এফেক্ট মানে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, অনেক সময় বাচ্চারা এটা বোঝে না। বাবা মা বললো যে সকালবেলা উঠে পড়তে বস, বাবা মা বললো বিছানায় শুয়ে পড়তে বসিস না। তখন অনেক সময় বাচ্চারা এক্সাম্পল দেয়, ওই তো ও বিছানায় শুয়ে IIT পেয়েছে, এ বিছানায় শুয়ে মেডিকেল পেয়েছে, আমরা কেন পাবো না, রাইট? তো যদি কম্পাউন্ড এফেক্টের ফর্মুলা ভাবি, যে আমি প্রত্যেক দিন জাস্ট 1% আমি আমার ডেইলি যে হ্যাবিটগুলো আছে তার উপরে কাজ করব। এটা আমি সাকসেস সিক্রেট, আমার যখন সেমিনার হয় বিভিন্ন মানুষ এই প্রশ্নটা করে যে আপনি সাকসেস সিক্রেট সম্পর্কে 1 লাইনে ডেফিনেশন কি বলবেন। এটা আমি নিজের উপরে অ্যাপ্লাই করেছি, বা রিসেন্টলি যে সমস্ত ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সাথে কাজ করেছি, বা লাস্ট অলিম্পিক এশিয়ান গেমসে প্রায় আমার 32 জন স্টুডেন্ট মেডেল পেয়েছে। তো তাদের সাথে খুব ক্লোজলি কাজ করতে করতে আমি এটা দেখেছি যে যখন আমরা শুরু করি, আমরা অনেক সময় স্লো স্টার্ট করি। তো রিসার্চে বলছে তুমি যদি একটা লং ম্যারাথনের দিকে যাও, তো প্রথম থেকে ওই ম্যারাথনটাকে 3টে ভাগে ভাগ করো। একটা হচ্ছে স্টার্টিং ফেজ, সেই সময় এত জোরে দৌড়িও না যাতে তোমার ফার্স্ট ব্রেথটা আউট হয়ে যায়, আবার এত আস্তেও দৌড়ো না যে সবার থেকে পিছনে পড়ো। ওই যে মডারেট, নাও দ্য ডেফিনেশন অফ মডারেট কার ক্ষেত্রে কী হবে, এর কিন্তু স্পেসিফিক কোনো রুল নেই, এটা ডিপেন্ড করবে তার কন্টেস্টের ওপর দাঁড়িয়ে সে নিজেকে কীভাবে দেখছে। সেই জন্যই মেন্টারের দরকার, যে জন্য অনেক সময় তুমি শুনে থাকবে বলা হয় যে তোমার লাইফে যদি একজন মেন্টার থাকে তাহলে 200 বছর তুমি 2 দিনে ক্রস করবে, আর তোমার লাইফে যদি মেন্টার না থাকে অনেক সময় 2 দিনও চক্রব্যূহের মতন 200 বছর কেটে যাবে। তো সেই জন্য ওইটা খুব জানা দরকার যে আমি যে ফিল্ডে এগোতে চাইছি এবং সেখানে গ্রো করার জন্য হোয়াট আর দ্য এরিয়া আই নিড টু ওয়ার্ক ফর। যেরকম 3 ধরনের প্লেয়ার আমি দেখেছি, বা আমার লাইফে 3 ধরনের মানুষকে আমি দেখেছি, এবং এটা আমি রিসার্চেও দেখেছি মোরাললেস সেম। এক ধরনের মানুষ আছেন যারা সবসময় মনে করেন তার যে স্ট্রেংথ পার্ট সেটাকে ডেভেলপ করব, তা সকাল বিকাল তার স্ট্রেংথ পার্টে কাজ করছে। এক ধরনের মানুষকে আমি দেখেছি যাদের ধারণা যে আমার যেটা উইকনেস সেটাকে কত তাড়াতাড়ি আমি মানে রিকভার করে ওটাকে স্ট্রেংথে কনভার্ট করব, মানে তার মেইন ফোকাসটাই থাকে তার উইকনেসে। মানে একটা প্লেয়ার ডান পায়ে দাঁড়ুন, সে হয়তো ভাবছে আমার বাঁ পাটা ভালো না, আমি খালি বাঁ পায়ে প্র্যাকটিস করি। কিছু প্লেয়ার বা কিছু মানুষ আমি এরকমও দেখেছি, দে আর ভেরি সাবজেক্টিভ, তারা সিচুয়েশনাল হয়, মানে যেখানে স্ট্রেংথ নিয়ে দরকার সেখানে স্ট্রেংথ, যেখানে উইকনেস নিয়ে দরকার উইকনেস। সো এটা পুরো ডিপেন্ড করে যে মানুষটাকে তুমি গ্রুম করছো। মানে আমার লাইফে তো বিভিন্ন ধরনের মানুষ আসে, তারা এসে সারেন্ডার করে যে আপনি যা বলবেন তাই করব। সো আমি ওই গ্রুমিং করার সময় একটা জিনিস দেখেছি, প্রথমেই আমি রিকোয়েস্ট করি যে ইউ হ্যাভ 2 অপশান। বলছে কীরকম? আমি বললাম আপনি ডিসাইড করবেন আমি কিভাবে আপনার সাথে কাজ করব, ছোটোদেরও তাই বলি। আদারওয়াইজ ইউ গিভ মি দ্য পারমিশন অ্যান্ড আই উইল মেক দ্য প্ল্যান। সো আপনি ডিসাইড করুন। সো 90% ক্ষেত্রে এই ফিডব্যাকটা পাই যে আপনি ডিসাইড করুন। সো তখন আমি প্রথমেই বলি এভারেস্টের কথা। তোমার নিশ্চয়ই মনে আছে ছোটোবেলায় আমরা পড়েছিলাম এভারেস্টে প্রথম কে উঠেছিল, সেটা হলো এডমান্ড হিলারি এবং তেনজিং নোরগে। সো ওই দুজনের যদি ব্যাকগ্রাউন্ড স্টোরি আমরা দেখি, এডমান্ড হিলারি নিয়ার অ্যাবাউট 5 to 7 টাইম নিজে ট্রাই করে ফেল করে, এবং দ্য সেম আমাদের তেনজিং নোরগেও কিন্তু ওরকমভাবে বিভিন্ন গ্রুপের সাথে ট্রাই করে ফেল করে। এবার দুজনের বেস ক্যাম্পে একবার দেখা এবং দুজনের মিশন ভিশন যখন এক, তো দুজনে ডিসাইড করে দেখো তোমার কিছু এক্সপিরিয়েন্স আছে ফেইলের, মানে দেখো পজিটিভ কত, আর তেনজিং নোরগে বলে আমারও কিছু এক্সপিরিয়েন্স আছে, উই ফেল ইন এ ডিফারেন্ট ওয়ে,
তো এটা আমাদের অ্যাসেট হতে পারে, তোমার ডিফারেন্ট ফেল, আমার ডিফারেন্ট ফেল, তাহলে আমরা যখন একসাথে থাকবো, তোমার ওই 15টা আর আমার 15টা, তখন কিন্তু আর আমরা করবো না ওই 30টা ফেল। এবং সেই কারণে তারা যখন এভারেস্টে ওঠে তখন দুজনে একসাথে ওঠে। তো আমার স্টুডেন্টদের আমি সবসময় বলি, ইউ হ্যাভ অনলি ওয়ান অপশন, তুমি যদি আমাকে পারমিশন দাও তাহলে আই উইল বি ইয়োর তেঞ্জিং নোরগে অ্যান্ড ইউ উইল বি মাই এডমান্ড হিলারি। বাট আমাদের মধ্যে কিন্তু দুটো ওয়ার্ড থাকবে, একটা ওয়াইফাই, একটা ব্লুটুথ। আমরা জানি তো ওয়াইফাই ব্লুটুথ কানেক্ট হয়। সো ওয়ার্ড হচ্ছে একটা ট্রাস্ট, আর একটা হচ্ছে হোপ। সো যদি ট্রাস্ট থাকে তাহলে কেউ আটকাতে পারবে না। কিন্তু অনেক সময় কী হয়, বাবা মার সাথে বাচ্চার, হাজব্যান্ডের সাথে ওয়াইফের, অফিসেও হয়, ট্রাস্ট কী হয়, টিটা উড়ে যায়। সো ট্রাস্টের টি যদি উড়ে যায় তখন হয়ে যায় রাস্ট। মানে শুরু করলাম ট্রাস্ট দিয়ে, শেষ হলো রাস্ট দিয়ে, সে তো সম্পর্কও ভেঙে যাবে। এরকম আমার কাছে 100-এরও বেশি মানে ঘটনা এসছে, হাজব্যান্ড ওয়াইফ প্রেম করে বিয়ে করেছে, তার 5 বছর 8 বছরের মধ্যে দেখা যাচ্ছে টিটা ভ্যানিশ হয়ে গেছে। সো ওই যে লয়াল থাকা, যে নিজেদের মধ্যে লয়ালিটি, সেটা মিসিং। স্বপ্নের ক্ষেত্রেও তাই, আমি যদি কোনো একটা ড্রিম বড় করে দেখি, তার জন্য আমার নিজের ভেতরে ট্রাস্ট, আমার যারা কো পার্টনার, যেরকম বাবা মার প্রতি বাচ্চাদের আজকে ট্রাস্ট দেখা যাচ্ছে কমে যাচ্ছে। বাবা মা আগেও হয়তো হতো। আমি একটা জিনিস বলো এখানে, যে এই যে লয়ালিটি ফ্যাক্টরটা বললো, এটা তো আজকের সমস্যা না, আগেও ছিল, আগেও থাকতে পারতো, মানে বা ছিল হয়তো। তো এই যে আজকের যে রিলেশনশিপ ম্যানেজমেন্টের কথা বলছো তুমি, যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে সমস্যা, এবং এটা অনেক বেশি সমস্যা আজকের দিনে। আজকের দিনে ডিভোর্স রেশিও দেখো অনেক বেশি। হ্যাঁ, তো এইটা কেন তোমার মনে হয়? আমি বলছি, আমি লয়্যালটির জায়গাটা তো একদম একটা এক্সট্রিম জায়গা, ঠিক, লয়্যালটি নেই বা কিছু, কিন্তু তার বাইরেও মনে হয় আরও অনেক কিছু জায়গা, ফ্যাক্টর তৈরি হচ্ছে যেগুলো হয়তো আগে ছিল না। সেগুলো তোমার কাছে কী ধরনের মানে আসে আর কি তোমার? আমি জানি না, তোমার নিশ্চয়ই মনে থাকবে, আমার ছোটোবেলায় মনে আছে, আমরা গরমের ছুটি পড়লে বাবা কোয়ার্টারের মাঝখানে একটা চাদর পেতে দিত, তো আমরা ওই মুড়ি চিড়ে নিয়ে আকাশ দেখতাম, এবং সেখানে প্লেন দেখতাম, তারা দেখতাম। আমি কিন্তু কম্পেয়ারও করছি না, ছোটোও করছি না, কিন্তু এখন যে কোনো বাড়িতে তুমি যদি যাও, যেখানে যাও, একটা বিয়েবাড়ি অনুষ্ঠানে সবাই নিচের দিকে তাকিয়ে আছে। মানে একটা হচ্ছে কমিউনিকেশন, চোখে চোখ কমিউনিকেশন, এটা মানুষের মধ্যে কমে গেছে, মানে এখন মিনিমাইজ হয়ে গেছে, একদম এইরকম হয়ে গেছে। আগে বই পড়ার হ্যাবিট ছিল, ম্যানুয়াল লাইফস্টাইল ছিল, যে কারণে কনসেন্ট্রেশন লেভেল আগে অনেক ছিল। রিসেন্ট কনসেন্ট্রেশনের ওপর আফটার কোভিড 3 বার অ্যানালিসিস হয়, দেখা যাচ্ছে আজকের দিনের যারা জেনারেশন, তাদের মানে কনসেন্ট্রেশন স্প্যান গোল্ড ফিশের থেকে কম, মানে লেস দ্যান 5 সেকেন্ড। তুমি যে কোনো বাড়িতে দেখো 95% বাড়ির একটাই ধৈর্য নেই, পা নড়ে যাচ্ছে, হাত নড়ে যাচ্ছে, খালি বলতে বসেই মনে হচ্ছে যেন বাথরুমে গেলে ভালো। আগেও ছিল, আমরাও হয়তো ওইভাবেই বড় হয়েছি, কিন্তু এখন অতিরিক্ত। তার কারণ কিন্তু টেকনোলজির ভালো দিক, টেকনোলজির ভালো আর অভিশাপ দুটোকেই কিন্তু আমাদেরকে মাথায় মানতে হবে। আমরা বুঝতে পারছি না কখন স্টপ বাটনটা টিপতে হবে। গরম পড়লো, সব ক্লাস হয়ে গেল অনলাইন, সব ঠিক আছে, কিন্তু এই অনলাইন হতে গিয়ে কী হচ্ছে, বাচ্চাদের সাথে অনলাইনে রিলেশন বেড়ে যাচ্ছে। এবার 90% বাবা মার ফিডব্যাক, ইভেন স্কুলের টিচারদের, যে অনলাইন ক্লাস চলছে, বাচ্চারা ওই অনলাইন ক্লাস ছোট করে দিয়ে অন্য কিছু ভিডিও দেখে বেড়াচ্ছে, এটা দেখে বেড়াচ্ছে। কারণ এখন সব ডিভাইস এত স্মার্ট, একসাথে 3-4টে জিনিস করা যায়। তুমি দেখবে গুগল মিটে ক্লাস চলছে মোবাইলে, তুমি পিছনে ফেসবুক করতে পারবে, ইনস্টাগ্রাম করতে পারবে, সঙ্গে আবার হোয়াটসঅ্যাপে কাউকে চ্যাট করতে পারবে। তো এটার ভালো দিক আর এটার খারাপ দিক। সো ঠিক ওই জায়গাটা কিন্তু বিরাট বেড়ে যাচ্ছে, যার জন্য কিন্তু কমিউনিকেশন মানুষের সাথে মানুষের কমছে। হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বিছানায়, দুজনের হাতে দুটো মোবাইল, খেতে গেছে রেস্টুরেন্ট, আমি কিন্তু খারাপ সেন্সে বলছি না, বাট এটা একটা রিয়েল ইস্যুস। খেতে গেছে বাড়িতে 4 জন মিলে, 4 জনের মোবাইলের দিকে তাকিয়ে আছে, 4 জন 4 জনের সাথে কথা বলছে না। ইভিন বাবা হয়তো মাকে বলছে, কী গো, কী অর্ডার দেবো, মোবাইলে বলছে, যেখানে পাশে বসে আছে, আমার চোখে দেখা। সো ঠিক ভুলের বিচার করার জন্য তো আমি তুমি নই, আমরা বলতে পারি, আমরা গাইড করতে পারি, এবং আমরা ফার্স্ট অফ অল নিজের ওপর এটা অ্যাপ্লাই করতে পারি। সো অনেক ক্ষেত্রে কী হয়, আমি দেখেছি টিচারদের প্রতি বিশ্বাস, বাবা মার প্রতি বিশ্বাস। আমি এটা বিশ্বাস নিয়ে একটা গল্প মনে পড়ে গেল তুমি বলাতে, এই যে লয়ালিটি ফ্যাক্টরের ওপর, যে এক গুরু ছিলেন, তিনি তার শিষ্যদের মধ্যে একজন শিষ্যকে একটু স্পেসিফিকভাবে এক্সট্রা প্রেফার করতেন, সেরকমই ধারণা ছিল বাকিদের। এবার বাকিরা সবাই মিলে গুরুকুলে একদিন গুরুর কাছে এসে রিপোর্ট করছে যে আপনি ওকে কেন স্পেসিফিকভাবে এক্সট্রা রেসপেক্ট দেন, এক্সট্রা কাজ দেন। তো গুরু হাসতে হাসতে বললো, তা নয়, ও রেসপন্সিবিলিটি নেয়, ওর ফেথ, ওর বিলিভ অনেক বেশি, সেই জন্য ওকে দিই। বলছে এটা হতেই পারে না, আপনি ডিসক্রিমিনেশন করছেন, যেরকম হয় না এখন। তখন গুরুদেব বলে, ঠিক আছে চলো একটা পরীক্ষা হয়ে যাক। সো ওরা সবাই বলে, পরীক্ষা আপনি নিতে পারবেন না, কারণ আপনি নিলে সবসময় ওর দেখে বায়াসড হবেন। বলে তোমরা তাহলে ডিসাইড করো কে নেবে। তখন ওরা সবাই মিলে বললো, গুরুর ওপরে কে থাকে, মহাগুরু, তাহলে মহাগুরু আসবে। একজন মহাগুরু এলেন,
তিনি অনেক ঠান্ডা মাথায় ভেবে প্রত্যেককে বললেন কালকে সকাল 4:30-র সময় তোমরা এখানে আসবে। তো সবাই 4:30-র সময় যখন আসলো তখন গুরুদেব প্রত্যেকের হাতে দেখলেন যে মহাগুরুর আদেশে একটা চালনি দিচ্ছে। চালনি মানে চাল যেভাবে আমরা চালতাম, চালনি দিয়ে বলছে এই চালনিটা নাও, সবার হাতে দেওয়া হয়েছে ইনক্লুডিং ওই বাচ্চাটি। এবার মহাগুরু বলছে তোমরা সবাই দেখবে এই রাস্তা দিয়ে সোজা হেঁটে যাবে। আগেকার দিনে ক্রোশ বলা হতো, 1 ক্রোশ 2 ক্রোশ, বলে 2 ক্রোশ মানে মানে সে ফর এক্সাম্পল 2 মাইল, 2 মাইল দূরে তুমি একটা জল পাবে, নদী পাবে। সো বলছে তারপর বলছে নদী থেকে জল নিয়ে আসতে হবে। এবার সব বাচ্চারা হাসছে, মহাগুরুর অর্ডার, হাসলেও কেউ কিছু বলতে পারছে না, সবাই জানে যাব ফিরে আসবো, চালনির মধ্যে জল আসবে কি করে। তোরা গল্প করতে করতে গেল, সবাই লাইন দিয়ে গেল এবং দেখা গেল একজন দুবার এরকম করলো, সো জলই উঠবে তো, খালি হাসতে হাসতে ফিরে আসছে। এই করতে করতে 1 জন 2 জন 3 জন এবং লাস্টে গুরুদেব আর মহাগুরু যখন বসে আছে তারা দেখছেন একজনের পর একজন আসছে এবং ওই ছেলেটা মিসিং। সন্ধে হয়ে গেছে। তখন মহাগুরু আর গুরুদেব বলছে তোমরা কি ওকে কিছু করেছো? বলছে না না আমরা কিছু করিনি, সত্যিই করেনি। বলছে তাহলে কি হলো? সে এবার দূর থেকে দেখতে পাচ্ছে পায়ের আওয়াজ। সে এখনকার মতন তো এত আওয়াজ ছিল না, তো প্রকৃতির আওয়াজটা এত ভালো ছিল, তো ওরা বুঝতে পারছে কেউ আসছে এবং দূর থেকে দেখতে পেল যে ছেলেটি আসছে, হাতে তার চালনি এবং এইভাবে কাঁপছে, মানে দেখে বোঝা যাচ্ছে ভর্তি কিছু আছে এবং দেখা যাচ্ছে জল চলকে চলকে পড়ছে এবং গুরুর কাছে এনে পায়ের কাছে রেখে গুরুকে প্রণাম করলো। তো সবাই বিশ্বাস করতে পারছেন এটা কি করে হলো। তো সবাই দেখছে সত্যি ওর ওপরে জল। তোকে সবাই জিজ্ঞেস করছে, গুরুদেব বললো আচ্ছা তুমি বলো কি হয়েছিল? বলে গুরুদেব আপনি বলেছিলেন জল নিয়ে আসতে, তো আমি একদম তলা থেকে এইটুকু মানে জল ছিল নদী, তো আমি এই তলা থেকে এরকম ঘোরাচ্ছি আর যত ঘোরাচ্ছে কি হচ্ছে একদম তলায় কি থাকে, নুড়ি থাকে, নুড়িগুলো রোল হচ্ছে, তো ধীরে ধীরে নুড়িগুলো ওই ফুটোগুলোর মধ্যে জমেছে, তারপরে আবার রোল করছে, তাকে সঙ্গে কি থাকে, কাদা থাকে, ধীরে ধীরে একটা কাদার প্রলেপ হয়েছে, এই করতে 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 ওপরে জলটা থিতিয়ে গেছে এবং ওটা নিয়ে আসলো। সো দ্যাট ইজ কল বিলিভ। তো কেউ যদি তার স্বপ্নের প্রতি বা তার গুরুর প্রতি এরকম বিলিভ রাখে, তো মানে তখন বলে না আল্লাহ ঈশ্বর ভগবান যেভাবেই আমরা দেখি না কেন, সে পায়ে এসে চুমু খেয়ে বলবে তোমার স্বপ্ন সফল হবে। তো ওইটা দরকার, ওই ভেতরের আগুনটা দরকার। আজকেই অন্তত 20টা ফোন পেলাম, স্যার পড়তে বসলে আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি। তখন আমি বললাম সোশ্যাল মিডিয়া কতক্ষণ করিস? আমি বললো 1 ঘন্টা। আমি বললাম যখন পড়তে বসিস কি তোর পশ্চাৎ থাকে? বললো অর্ধেকটা শুয়ে। আমি বললাম ফিজিক্যাল এক্সারসাইজ করিস? না। আমি বললাম দেখ তুই যেটা চাইছিস আর তুই যেটা করছিস দুদিকে, তোকে আগে ডিসাইড করতে হবে তোর সোশ্যাল মিডিয়ার যে টাইম, ইনস্টাগ্রামে কটা লাইক হয়েছে তার সাথে তোর আইএএস হওয়ার কোনো সম্পর্ক আছে? বলো না। আইপিএস হওয়ার সম্পর্ক আছে, মানে ইউপিএসসি দেবে অ্যাকচুয়ালি। একজন বললো আমি মেডিকেল দেবো। আমি বললাম যেটা তুই করবি আর তার সাথে এই লাইকের কী ভ্যালুজ আছে? সো এই রিয়ালাইজেশনগুলো যদি তার ভেতরে আগুন না জ্বালে, তুমি আমি কি করতে পারি? ম্যাক্সিমাম বলতে পারি, এর বেশি তো কিছু করতে পারবো না। সো আমার মনে হয় ওই বিলিভটা দরকার, অ্যান্ড বিলিভ অ্যান্ড ট্রাস্ট অ্যান্ড হোপ এগুলো সব ক্ষেত্রেই হচ্ছে। যে কোনো মিশনে তুমি যদি দেখো, আজকে আর্মি যখন কোনো মিশনে যায় তাদের মধ্যে এই জিনিসটা থাকে। তো আমার মনে হয় যে কোনো মানুষ তার ফিল্ডে যদি রেসপেক্টিভ ফিল্ডে গ্রো করতে চায়, তার রেসপেক্টিভ ফিল্ডে এগুলো থাকাটা দরকার। এখন প্রশ্ন আসতেই পারে, তুমি বলতেই পারো যে এগুলো করলেও কি সফল হবে? না, কোনো গ্যারান্টি নেই। কিন্তু সফল না হলেও কোথাও তো বলে দেয়নি কালকে তুমি সফল হবে না, বিকজ সাকসেস বলে তো কোনো ওয়ার্ডই না। ইটস আন্ডার কনস্ট্রাকশন রোড অ্যান্ড ইটস এ জার্নি। লাইফে সাকসেস বলে কোনো পয়েন্টই নেই। তুমি ছোটোবেলা দিয়ে ভাবো না, একটা ঘুড়ি পেলে 25 পয়সার পেলে আমরা ওতেই মনে হতাম বিরাট কিছু। যেই ছোটো ঘুড়ি পেলাম তারপরের দিন মনে হলো বড় ঘুড়ি পেলে ভালো হয়। বড় ঘুড়ি পেলাম, তারপরে বাবার সাইকেলটাই যদি চড়তে পারি সেটাই সাকসেস। তারপরের দিন যেদিন কোনো একভাবে বাবা যদি নিজেকে আমাকে সাইকেল দিল, ওর থেকে বড় কী হতে পারে? তো এইভাবে সাকসেসটা তো কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু খুব কম মানুষই এটা বোঝেন যে এই যে আমরা মোমেন্টটা ক্রস করছি, যেটা সব থেকে প্রিশিয়াস, দ্যাট ইজ কল প্রেজেন্ট। তো এই প্রেজেন্ট মোমেন্টে থাকাটা একটা আর্ট, আর এটার জন্য মাইন্ডকে ওইভাবে রিপ্রোগ্রাম করতে হয়। বিকজ আমাদের প্রত্যেকেরই একটা ফ্রেমিং আছে, আমরা ওই ফ্রেমেই লুপেই ছুটতে থাকি। তো মাঝে মাঝে কী দরকার, একটু ফুল স্টপ মেরে নেক্সট বেড়াতে গিয়ে জিজ্ঞেস করা উচিত আমি কেন ছুটছি, কোথায় ছুটছি, কী বা পাবো, আর তার সাথে আমি নিজেকে কোথায় একটু হলেও চেঞ্জ করতে পারবো। একটা বিষয় আমার মনে হয় যেটা সবচেয়ে যে হচ্ছে, মানুষ ভীষণ রকমভাবে মানে একাকিত্বতেও ভুগছে। মানে এই একাকিত্বটাকে কাটাবার জন্য তুমি যদি দেখো যে অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে মোবাইলের ওপর বা কিছুর ওপর। মানে ধরো আমি বলছি যে ধরো একটা তুমি যদি, আমি যেটা শুরুতেই বললাম যে প্রত্যেকটা হাউজিং দেখো, হাউজিং কমপ্লেক্সগুলো দেখো, এমনি দেখো, বা আমাদের বয়সী যারা মানে আমার বন্ধুরা বলছি, তারা যাদের বয়স, যারা ছেলেমেয়েরা হয়তো উচ্চ মাধ্যমিক পাস করেছে বা অন্য কিছু পড়ে কলেজে পড়ছে, কলেজ পাস আউট করেছে, তাদের
প্রত্যেকের ছেলেমেয়েদের দেখি আমি তারা বাইরে থাকে। তো একটা তুমি অভ্যেস হলো তোমার 15 বছর ধরে বা 17 বছর ধরে 18 বছর ধরে একটা সন্তান বা দুটো সন্তানকে নিয়ে তুমি একটা জীবন কাটালে, হঠাৎ ওয়ান ফাইন মর্নিং দেখলে সেই ছেলেটি পড়তে চলে যাচ্ছে বাইরে, তার কেরিয়ারের জন্য ডেফিনেটলি পড়তে যেতে হতে পারে। কিন্তু এইটা না একটা গোটা বাংলা জুড়ে একটা ট্রেন্ড হয়ে গেছে, মানে কেউ নেই আর কি, ইয়াং জেনারেশনটা বাংলায় থাকে না আর কি, ম্যাক্সিমামটাই বাইরে এখন আইদার পড়তে যাচ্ছে বা চাকরি করতে যাচ্ছে। তো আমি জানি যে এইটা না প্রত্যেকটা বাবা মার পরে, আমার কিছুদিন আগে আমার এক বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল যে তিনিও একজন বিখ্যাত ক্রিকেটার, বলছে যে আমরা বাচ্চার জন্য প্রতিদিন সকালবেলা কাঁদি আমরা প্রায়। এইটাই আর কি, যে এইটা থেকে কীভাবে মানে হাউ টু ডিল দিস, মানে এই যে প্রত্যেক একটা নির্বাসিত একটা দ্বীপে নির্বাসিত সবাই, তো এইভাবে এটাকে কিভাবে বেরোনো যাবে এই জায়গাটা থেকে? এরকম তো আমরা এক্সপেক্ট করবো না যে কালকেই সব কিছু বদলে যাবে, এখানে সমস্ত পৃথিবীর সেরা সেরা ইউনিভার্সিটিগুলো কলকাতা শহর বা বেঙ্গলের বিভিন্ন প্রান্তে হবে, বা বিশাল চাকরির ওপেনিং খুলে যাবে, বদলাবে না। কিন্তু তাহলে কি মানে আমাদের শহরটা আস্তে আস্তে ওই বার্ধক্যের বারাণসী হয়েই থাকবে আর কি। তো সেক্ষেত্রে এই বারাণসীর যারা বাসিন্দা হবে, আমি নিজে মাঝে মাঝে ভাবি যখন আমার ছেলেমেয়েরা যদি আর কয়েক বছর পরে বলে যে বাইরে গিয়ে পড়তে যাবো, ডেফিনেটলি আমারও একই ওই একটা নির্বাসনে যেতে হবে আর কি, সবাই কি। তো এই জায়গাটা থেকে বেরোবার কি তোমার মনে হয়? যে দেখো এই ওয়ার্ডটা তুমি যেরকম বললে, এটা আগেও ছিল, ব্রেন ড্রেন বলে আর কি, মানে কোয়ালিফাইড পিপল তারা কেউ না, আগে এটা ব্রেন ড্রেন ছিল, ভালো ব্রেনদের নিয়ে যেত বাইরে, এখন এটা হচ্ছে কম্পালশন হয়ে গেছে, যে মানে সব বাড়ি থেকেই চলে যাচ্ছে, কারণ হচ্ছে তারা জানে যে এখানে আমি কিছু পাবো না, আমাকে যে ওখানে যেতে হবে, ঠিক আছে, বেঙ্গলে কিছু পাওয়া হবে না, ওখানে যেতে, এটা কোথাও একটা পারসেপশন। না, এটা আমি নিজের সাথে রিলেট করতে পারি। যখন আমার লাইফে একটা ট্রানজিশন টাইম, আমি পোর্ট ট্রাস্টে চাকরি করব না আবার নতুন করে একটা সেকেন্ড ইনিংস পড়বো, তো আমি নিজে ফ্র্যাঙ্কলি স্পিকিং এটা বলতে আমার দ্বিধা নেই যে আমি যখন ইংল্যান্ডের লাইফস্টাইলের সাথে অ্যাকোস্টেন্স হয়ে গেলাম 7-8 বছর, ফ্র্যাঙ্কলি স্পিকিং তখন কিন্তু আমার কিছুতেই মানে দেশে ফেরার প্রতি ইচ্ছা আছে, কিন্তু পার্মানেন্টলি দেশে থাকবো না, অকেশনালি যাবো, এরকম একটা ফিলিংস এসেছিলো। কিন্তু কোথাও একটা আমার মেন্টর, আমার গুরু, আমি খুব লাকি, সবাই হয়তো এরকম লাকি হতে পারে কিনা জানি না, তাকে যখন আমি প্রশ্ন করলাম যে আমার খুব ইচ্ছা এখানেই আমি সেটেল ডাউন করব, তা উনি একটাই কথা বললেন যে তোমার কাছে তুমি পৃথিবীটাকে দেশ বানাও, কোনো দেশকে দেশ বানিও না, আর মানুষের মধ্যে দেশ খোঁজো। সো আমি বললাম মানুষের মধ্যে দেশ খোঁজো মানে উনি আমাকে খুব সুন্দর, এত সুন্দর সুন্দর ছোটো জিনিস, কিন্তু ছোটোর মধ্যে কত বিন্দুতে সিন্ধুর মতন, উনি বললেন দেখো তুমি একটা মানুষের মন জয় করে সেটাকেও তুমি দেশ জয়ের মতন করে ভাবতে পারো। সো তোমার আলটিমেট উদ্দেশ্য কি, তুমি যে কাজটা করছো সেটা যেখানেই থাকো, যেভাবেই থাকো, সেই ঢেকির মতন, সেই যেখানেই যায় সেই ধান ভাঙে না, তো তুমি ওইটার মধ্যে থাকো। তাহলে বিদেশে গিয়েই যে তোমাকে এক্সপ্লোর করে একটা বিরাট কিছু করতে হবে দরকার নেই। তুমি পয়সা সবাই কামায়, মানুষ কতজন কামাতে পারে, মানে হিন্দিতে বলে না পয়সা সবকই কামা सकता, আদমি কামাও। তো এই আদমি কামাও মানে ওই ওয়ার্ডটা না আমাকে এমনভাবে ক্লিক করে, ট্রিগার করে, এটাকে আমার ভাষায় আমি বলি অ্যাঙ্কার, মানে ওই ওয়ার্ডটা আমাকে পুরো ইউটার্ন করে দেয়। এবং উনি আমাকে বারবার বলতেন অলওয়েজ রিমেম্বার ইউর কান্ট্রি ফার্স্ট, এন্ড ইউর কান্ট্রি মিনস নট বেঙ্গল, নট ইন্ডিয়া, ইটস দ্য ওয়ার্ল্ড। মানুষের মনটাই একটা কান্ট্রি। মানে আমার মনে আছে যে তুমি নাম শুনে থাকবে, জীবক মুখার্জি বলে একজন ফিজিওথেরাপিস্ট, খুব বিখ্যাত ফিজিওথেরাপিস্ট। জীবকদার সঙ্গে কথা হতো, জীবকদা বলতো যে আমি এত বিভিন্ন সাকসেসফুল হয়তো বিজনেসম্যান তার ফ্যামিলিতে গেছি, প্রচুর পয়সা, অঢেল পয়সা, হয়তো বাড়িতে শুয়ে আছে, কোনো চিকিৎসার জন্যই আমাকে ডেকেছে, কিন্তু গিয়ে দেখছি তার চারপাশে কিছু নেই, কেউ নেই, একটা লোক নেই তাকে দেখার জন্য, ঠিক আছে, মানে বা তার পাশে একজন তার সঙ্গে কথা বলার জন্য কেউ নেই। তো ফলে ওটা খুব ইম্পর্টেন্ট যে অ্যাকাউন্টের মানুষ থাকুক পয়সার চেয়ে। তুমি হয়তো এটা শুনে খুশি হবে, আমাকে এরকম অন্তত আমার এই 15 বছরের লাইফ এরকম 10,000 মানুষ আমাকে কখনো কখনো ফোন করেছে সুইসাইডিয়াল স্পট থেকে, মানে সে ফোন করে বলছে আপনি আমাকে বলুন আমি কেন সুইসাইড করবো না। এবং 99% ক্ষেত্রে আমার ভালো লাগে যে তারা বিভিন্নভাবে আজকে সাকসেসফুল, তারা যখন লেখে যে ভাগ্যিস আপনার ওই কথাটা আমি শুনেছিলাম বা মনে ছিল বলে আমি হয়তো ঘুরে দাঁড়িয়েছি। সো আমরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের জন্য করতে পারি, বাট মানে অন্যভাবে নিও না। আমি যদি বলি আমার মেয়ে যেরকম বিদেশে যাওয়ার কথা ভাবছে, সবাই, তোমার ছেলে আছে, তো আমাদের ছোটো বাচ্চারা যখন বিদেশে যাবে আমরা কিন্তু নিজেদের মধ্যে কিন্তু একটা কমিউনিটি বানাতে পারি। আমরা ওদেরকে আটকে কিন্তু মানে ওয়েস্ট বেঙ্গলকে ইউনিক করতে পারবো না, কিন্তু ওরা যেতে চায় যাক, কিন্তু আমরা সবাই মিলে যে কজন আমরা সবাই মিলে যদি সবার পাশে দাঁড়াই, আমার মনে হয় এটা অনেকটাই বড়। এখনও কিন্তু মনুষ্যত্ব আছে, কলকাতার রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে সবাই ঝাঁপিয়ে অনেক বেশি আছে,
অন্যান্য অনেক অনেক বেশি, জায়গার অনেক চেয়ে বেশি বেশি, আছে, ব্যাঙ্গালোর দিল্লির থেকে অনেক বেশি। ব্যাঙ্গালোর ও পৃথিবীর বিভিন্ন প্রান্তের চেয়ে আমাদের শহরে অনেক বেশি। ইভেন এখনও 15 টাকা দিয়ে আমি নিজে রাস্তায় দাঁড়িয়ে বহুবার হয়েছে যে আমার খিদে পেয়েছে, আমার ইচ্ছা হয়েছে সেই ছোটোবেলার মতন ছোটোবেলাকে ফিরে পাওয়া। এখনও 15 টাকায় কিন্তু পেট ভরে খাওয়া যায়। সো আমরা সবাই মিলে সবার পাশে দাঁড়াতে পারি। আমার মনে হয় সব কিছুর মধ্যেই গরম এখানেও আছে, গরম দুবাইও আছে। তো মানুষের মধ্যে ভালোবাসাটা দরকার, যেখানে সবসময় কন্ডিশন নয় আমি কি পাবো ইম্পর্টেন্ট না আমি কি দেবো এটা ইম্পর্টেন্ট। এই ছোটো ছোটো সুইচগুলো যদি মানুষের মধ্যে থাকে না, আমাদের মধ্যে অনেক সময় হয় না টেন্ডেন্সি আমি কেন করব, আমি কি পাবো। কিন্তু যদি টেন্ডেন্সিটা এরকম হয় আমি দিয়ে আনন্দ পাচ্ছি, পেয়ে আনন্দ পাচ্ছি না। যেরকম আমার টিচার আমাকে সবসময় ইন্সপায়ার করে, আমি বিলিভও করি দ্যাট একটা কথা আছে, হোয়েন ইউ গিভ সেলফলেসলি টু দ্য ইউনিভার্স অলসো গিভ ইউ এন্ডলেসলি। সো এই যে সেলফলেসলি কাজ করা, মানে আমাকে একটি সেমিনারে একজন ডেকেছেন, আমি গেছি, প্রথমেই বলে দিচ্ছেন আমি কিন্তু টাকা দিতে পারবো না। আই নো প্রবলেম, 2000 বাচ্চা থাকবে তো, বিকজ আমি ওর মধ্যেই দেখতে পাচ্ছি হয়তো রাষ্ট্রনেতা বসে আছে, ওর মধ্যেই দেখতে পাচ্ছি একদম কাণ্ডারি বসে আছে যে হয়তো একটা সিগনেচারে ভারতের ইকোনমি চেঞ্জ করে দেবে। সো আমি যখন বলছি সবাই কাঁদছে, লাস্টে আমাকে জড়িয়ে ধরেছে, আমার জামা ভিজে গেছে, তখন ভদ্রলোক হাত জোর করেছে। আমি বললাম আমার যে প্রাপ্য গুরুদক্ষিণা আমার হয়ে গেছে, টাকা থাকবে না, টাকা আসার আগে চলে যাবে, কিন্তু মানুষের ভালোবাসা পাওয়াটা কিন্তু একটা বিরাট বিরাট ব্যাপার। আর তুমি এই যে পডকাস্টের মাধ্যমে কত লোকের মানুষকে তুমি চেঞ্জ করছো তুমি নিজেও জানো না। তো তুমি যখন বারবার ডেট ফাইনাল হচ্ছিল, চেঞ্জ হচ্ছিল, তো আমার মনে অলমাইটি চেয়েছিল যে একটা টাইমে যাক হয়তো এরকম হবে, আমাদের পডকাস্ট দেখে অনেক মানে তোমাকে মাঝে মাঝে লাগবে আমাদের পডকাস্টে, নিরামভাবে এসো, আরো মানুষকে তুমি অনুপ্রাণিত করো, ভালো থাকুক সেই সমস্ত মানুষ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।